আমন্ত্রণ সব খবরে, সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। নতুন উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নামা শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা চালায়। অন্যদিকে ছাত্রদলের দাবি, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে শিবির। নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই উত্তাপ ছড়ায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে। আজ রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস ও আশেপাশের এলাকা। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ দেয় সরকার। শিক্ষার্থীদের একটি অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ডুয়েট শিক্ষকদের মধ্যে থেকে কাউকে ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন ভিসির ক্যাম্পাসে আসার খবরে সকাল থেকে মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও উপাচার্যের পক্ষ নেয়া শিক্ষার্থীরা। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে তাদের উপর হামলা চালায়। শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা গেটে অবস্থান করছি আমরা সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসে ছাত্রদলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। কিন্তু আমরা ছাত্ররা সেখানে সর্বাত্মকভাবে প্রোটেক্ট করার চেষ্টা করি। যিনি আমাদের অভিভাবক হবেন, ভিসি হবেন, এটা ডুয়েটের মধ্যে থেকে হতে হবে। কারণ হয়েছে আমাদের ডুয়েটের যে সকল শিক্ষক কর্মরত আছেন তারা আমাদের ম্যান্ডেট বোঝেন, তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বোঝেন। অন্যদিকে ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনের নামে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলেছে শিবির। ভিসি স্যার শঙ্কিত ছিল, ভয়ের ভিতরে ছিল, তো আমরা ভিসি স্যারকে বাইরে রিসিভ করে আমরা গেটের দিকে অগ্রসর হই। গেটে গিয়ে যখন আমরা ঢোকার চেষ্টা করি, অতর্কিতভাবে আমাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করে। আমরা রাষ্ট্রকে সম্মান জানাই, সরকারি সিদ্ধান্তকে সম্মান জানাই। আমরা চাই এই ভিসি দায়িত্ব গ্রহণ করব। এখানে ছাত্র শিবির এবং জাতীয় ছাত্র শক্তিদের বি টিমের নেতৃবৃন্দদের মাধ্যমে আজকের এই হামলা তারা চালাইছে। ডুয়েট ছাত্রদল কখনোই এই সহিংসতাকে সাপোর্ট করে না। সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ। ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। আউটসোর্সিংয়ে লোক নিয়োগের দাবিতে এবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সহকারী পরিচালককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার সরাসরি হাসপাতালের কক্ষে গিয়েই হুমকি দেয় 10 থেকে 15 জনের একটি গ্রুপ। জানা গেছে তারা কালা রাকিব ও পিচ্ছি রাকিব গ্রুপের সদস্য। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল 11:47 জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ঢোকে 10 থেকে 15 জন। পরে হাসপাতালের সহকারী পরিচালক রশিদুল আলমের কক্ষে যায় তারা। ভেতরে থাকা 3 কর্মকর্তা কর্মচারীকে বের করে দেওয়া হয়। বাইরে থাকে তাদের 3 সদস্য। প্রায় 10 মিনিট ডাক্তার রশিদুলকে আটকে রাখে তারা। এই সময় কক্ষের বাইরে থাকা আনসার সদস্যদের নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে জানা যায় এই গ্রুপের সদস্যরা আউটসোর্সিংয়ে 30 জন লোক নিয়োগ দিতে বলে। কথা না শুনলে পিস্তল দেখিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। ওদের এনিহাও কাজ দিতে হবে, ওদের 30 জনকে নিয়োগ দিতে হবে এবং এইটা বলতে যে তারা আমাকে ভয়ভীতি প্রদর্শন করছে, জীবন নাশের হুমকি দিছে এবং আমাকে আগ্নেয়াস্ত্র দেখাইছে আর উঠায় নিয়ে যাওয়ার হুমকি দিছে। বলে গেছে আর যেন আশা লাগে না, আসছি আর যেন আশা লাগে না, বলে গেলাম কাজটা যেন হয়, এই কথা বলতে বলতে তারা নিয়ে আসছে। আমরা তো ভিতরে এখন যা হয়েছে আমরা তো তা জানি না, আমাদেরকে ভিতর থেকে কিছু বলে নাই যে এরকম ভিন্ন ঘটনা হইতেছে। মানুষের জীবনের নিরাপত্তারই প্রধান কাজ এবং সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এটা ব্যবস্থা করেন এবং এই ভয়হীনভাবে যেন আমরা প্রত্যেকটা অফিসার সবাই যেন কাজ করতে পারে। ঘটনার পর মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় 9 জনকে। তারা পিস্তল রাকিব ওরফে কালা রাকিব এবং পিচ্চি রাকিব গ্রুপের সদস্য বলে জানা গেছে। কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলার পরে আমরা কিছু নাম পাই। তো এখানে আউটসোর্সিং এর যাদেরকে নিয়োগ করা হবে, এই নিয়োগ সংক্রান্ত যে বিষয়, সে বিষয়টি নিয়েই মেইনলি জটিলতা তৈরি হয়েছে।
তো আমরা অভিযোগটি খতিয়ে দেখছি। চিকিৎসককে হত্যার হুমকির অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। তাদের একজন স্বপন, অন্যজন আলামিন। স্বপনের নেতৃত্বেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যায় সন্ত্রাসীদের 2 পক্ষ। ভিতরে তো থ্রেট দিয়েছেন, আমি থ্রেট দিই নাই। কে থ্রেট দিয়েছে? যারা ছিল আমরা দেখেন না ক্যামেরাতে, আমরা কইছিলাম। এই ঘটনায় মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে বিভিন্ন হয়রানিমূলক মামলায় অভিযুক্ত 282 জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছে সম্পাদক পরিষদ। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে এই তালিকা দেওয়া হয়। সম্পাদক পরিষদের নেতারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এত মামলা গণতান্ত্রিক পরিবেশ এমনকি সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। তালিকাটি আন্তরিকতার সাথে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে সর্বসম্মতিক্রমে গণতান্ত্রিক গণমাধ্যম আইন তৈরির জন্য একটি পরামর্শ কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 2024 সালের 5 আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয় বহু মামলা। এসব মামলায় কারাবন্দী রয়েছেন অনেক সাংবাদিক। অনেককে আদালতে দিতে হচ্ছে নিয়মিত হাজিরা। দীর্ঘদিন ধরেই হয়রানিমূলক মামলা পর্যালোচনা করে তা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে আসছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। রোববার বিভিন্ন মামলায় অভিযুক্ত 282 জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে সম্পাদক পরিষদ। এই লিস্টটা একদম যে সম্পূর্ণ সেটা বলবো না, অসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে দিয়েছি এবং প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন এবং তথ্যমন্ত্রীকে বলেছেন এবং এই ব্যাপারে ওনারা একটা উদ্যোগ নেবেন। আমরা খুব দৃঢ়ভাবে বলেছি যে এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। একই সাথে গণমাধ্যম আইনে থাকা অগণতান্ত্রিক দিকগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সম্পাদকরা। একটা পরামর্শ কমিটি করে জুন মাস ধরে কাজ করে জুলাইয়ের কোনো একটা সময়ে একটা চূড়ান্ত একটা রিপোর্ট তৈরি করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্য আমরা সম্মত হয়েছি। আর অন্যান্য যে সমস্ত নানান ত্রুটি বিচ্যুতি প্র্যাকটিসের মধ্যে আছে সেগুলো থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এবং সেইখানে সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। মামলাসহ সম্পাদকদের তুলে ধরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যমের উপর বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সম্পাদকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বেশি শিকার হন রাজনৈতিক কর্মীরা, এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। গুম কমিশনের খসড়া নিয়েও নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি। বলেন, প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার দরকার নেই, এতে করে সংকট তৈরি হয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। জাতীয় মানবাধিকার কমিশন ও গুম সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে অংশীজন সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। এখানে আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা আইনের নানা দিক নিয়ে মতামত তুলে ধরেন। নানা প্রশ্নেরও উত্তর দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনজীবীদের প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়। কাউকে একদিন বেশি আটক রেখেছে, এটা অর্ডিনারি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স পেনাল কোডের মধ্যে ইনকর্পোরেট করে দেওয়া উচিত। আর কমিশন করে দেওয়া যেটা, সেটা হলো একজন গুমের শিকার ব্যক্তি তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তার পরিবারের প্রতি তাকিয়ে সেই জন্য একটা কমিশন বিশেষ দায়িত্ব দেওয়া উচিত। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর
কারিনা কায়সারের তৃতীয় জানাজা শহীদ মিনারে সম্পন্ন হয়েছে। রোববার বিকাল 5টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় কারিনার বনানীর বাসায়। মাগরিবের নামাজের পর বনানী ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত 8টায় বনানীর দরবার শরীফ মসজিদে দ্বিতীয় জানাজা এবং রাত 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মরদেহ গ্রামের বাড়ি নেওয়া হচ্ছে মুন্সিগঞ্জে। সেখানে কাল ফজরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কারিনাকে। লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। বাংলাদেশে যে গরিব দুঃখী মানুষ প্রায় 50 to 60% মানুষ দারিদ্র্য সীমানার নিচে বাস করে। এই রোগে আক্রান্ত হয়ে কত মানুষ মরে যায় কিন্তু টেরও পায় না। আজকে কারিনা কায়সার এই রোগে আক্রান্ত হয়েছে বলেই আজকে এত আমি বলার সুযোগ পেয়েছি। ইমার্জেন্সিতে চেক করে বললো লিভারে প্রবলেম, কিন্তু সাথে সাথে ওকে আইসিইউতে দিয়ে এবং সিডেটিভ দিয়ে 2 দিন, অক্সিজেন দিয়ে 2 দিন এবং 2 দিন ওকে লাইফ সাপোর্টে রেখে ওর লাংসটাই শেষ করে দিল। সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 27 মে দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদের আগের দিন অর্থাৎ আগামী 26 মে হবে পবিত্র হজের আরাফার দিন। সৌদি কর্তৃপক্ষ চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের 10 তারিখ পালিত হয় ঈদুল আজহা। এর আগে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়াও। দেশ দুটি সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আগামী 27 মে কোরবানির ঈদ উদযাপিত হবে। অন্যদিকে তুরস্ক এবার সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিদ্যা ভিত্তিক হিসাব নিকাশের মাধ্যমে প্রস্তুত করা ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে ঈদের তারিখ নির্ধারণ করেছে। তারাও ঈদ উদযাপন করবে 27 তারিখ। গ্রাহকের আয়ের সাথে সামঞ্জস্য রেখে আগামীতে বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে, এটি সরকারের ভাবনা। তবে চূড়ান্ত উদ্যোগ নেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সিপিডি আয়োজিত আলোচনায় এই তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জানান, নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে 5টি পরিকল্পনা তুলে ধরা হবে। গ্যাস অনুসন্ধানে শুধু বিদেশি কোম্পানিকে কাজে লাগানো হবে না, শক্তিশালী করা হবে বাপিক্সকেও। উপদেষ্টার অভিযোগ, পতিত সরকারের আমলে বিদ্যুৎ খাতে অলিগার্কদের মোটা তাজা করা হয়েছে। এর জেরে এখন বিপুল ভর্তুকি দিতে হচ্ছে। 20 থেকে 25 বছর মেয়াদী এমন চুক্তি করা হয়েছে, যার কারণে সরকারকে বিপদে পড়তে হচ্ছে। অথচ জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানোর পরিকল্পনা নেওয়া হয়নি। অধ্যাপক তিতুমির বলেন, কোনো একদিন বিদ্যুৎ লাগতে পারে, সেজন্য অহেতুক ভাড়া ভিত্তিক কেন্দ্রে ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে। শিল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আর সাধারণ গৃহস্থালী ভোক্তার ক্ষেত্রে একটা আয়ের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দাম কাঠামো তৈরি করা হবে। কিন্তু ভুলে গেলে চলবে না যে এইখানে একটা রেগুলেটরি কমিশন আছে। দেশে পর্যাপ্ত গরু আছে, পাশের দেশ থেকে আনার প্রয়োজন নেই। সীমান্ত দিয়ে যেন কোনো গরু না আসে সে বিষয়ে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। এমনটি জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোববার সন্ধ্যায় বগুড়ার জয়পুরপাড়া এলাকায় নিরাপদ মাংস বাজারজাত করতে আধুনিক কসাইখানার উদ্বোধন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রস্তুত ও জবাই পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা থাকবে আধুনিক এই কসাইখানায়। প্রাণী জবাইয়ের পর যে বর্জ্য জমবে তা থেকে উৎপাদন হবে বায়োগ্যাস। বগুড়া সহ দেশে সব মিলিয়ে 13টি আধুনিক কসাইখানা থেকে মাংস বাজারজাত করা হবে। এর আগে বিকেলে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় একটি সেমিনারে যোগ দেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। আমাদের কিন্তু গরু রয়েছে প্রায় 1,23,34,000 প্রায়। চাহিদা রয়েছে কিন্তু 1,01,00,000 বা 2 লক্ষ এইরকম। 22 লক্ষ গরু কিন্তু আমাদের সারপ্লাস রয়েছে। কাজে অন্য জায়গা থেকে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নাই।
দেশজুড়ে হামির উপসর্গ নিয়ে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে উদ্বিগ্ন অভিভাবকরা। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 6 শিশুর। এর মধ্যে রাজধানীতে 3 জন সহ সিলেট, বরিশাল ও ময়মনসিংহে মিলেছে মৃত্যুর খবর। এখন পর্যন্ত সিলেটে হামু উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 35 জনে। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 78 জন, চিকিৎসাধীন 321 জন। রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 3 জন। এই জেলায় হামের প্রকোপ কিছুটা কমতে থাকায় স্বস্তিতে অভিভাবকরা। এদিকে খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হামু উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 1517 জন। কিছু কিছু স্থানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। দেশের সকল পর্যায়ের ভোক্তার জন্য বিদ্যুতের ভর্তুকির প্রয়োজন নেই, তবে রাষ্ট্রের তৃণমূল শ্রেণীর জন্য বিষয়টি প্রয়োজন বলে জানান বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, দেশে যেসব বৈদেশিক চুক্তি বিদ্যমান, আন্তর্জাতিক আইন মোতাবেক সেসব চুক্তি থেকে বের হওয়ার চাইতে ক্যাপাসিটি চার্জ দেওয়া সহজ। বিকেলে আইইবি সদর দপ্তরে বাংলাদেশের বিদ্যুৎ খাতের অর্থনৈতিক বোঝা সংকট ও ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার এসব তুলে ধরেন বিডার চেয়ারম্যান। এ সময় সৌর বিদ্যুৎ খাতের নানাবিধ উন্নয়ন ও ব্যবস্থাপনা একই সাথে সংযোগ ও বিপণনের সকল দিকের কথা তুলে ধরেন তিনি। বলেন, বাংলাদেশের অর্থনীতি উৎপাদন নির্ভর, তাই বিনিয়োগকারীদের দিকে সুযোগ সুবিধার ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। একই সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় সৌর বিদ্যুৎ পৌঁছে দিতে পাবলিক ও প্রাইভেট যৌথ ব্যবস্থাপনার উপর জোর দেন আশিক চৌধুরী। তিনি জানান, সকল বৈদেশিক চুক্তির বিষয়ে আন্তর্জাতিক আইন মেনে নিয়ে ক্যাপাসিটি চার্জ চলমান রাখা হয়। এ সময় রাজুক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। আমাদের এক্সপার্টদের কাছ থেকে তাদের এক্সপার্টিসটা নিয়ে সরকারকে সাপোর্ট দেওয়া, ভেরি প্লেন। এক্সপার্টদের কাছ থেকে তাদের এক্সপার্টিসটা নিয়ে সরকারকে সাপ্লাই করা, এই কাজটা যদি আমরা করতে পারি, আমি মনে করব যে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ একটা বিরাট তার দায়িত্ব পালন করবে। প্রাইভেট সেক্টর থেকে যদি কোনো বিদেশি বিনিয়োগকারী বা দেশি বিনিয়োগকারী হোক বা কোনো আন্তর্জাতিক আইনের আওতায় এগ্রিমেন্ট সাইন করা হয়, এগুলার থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কঠিন। ওই এগ্রিমেন্টগুলোতে খুব ক্লিয়ারলি বলা থাকে যে কীভাবে এখান থেকে বেরিয়ে আসতে হবে। সেটার যে খরচ, তার চেয়ে ক্যাপাসিটি পে করা বেটার। সো আসলে আমাদের ক্যাপাসিটি পে থেকে সরে আসার খুব বেশি সুযোগ নেই। সো আমরা যাই ভবিষ্যতে করব, এটার পাশাপাশি ক্যাপাসিটি পে জিনিসটা আমাদেরকে মাথায় রেখেই আমাদের ডিজাইনটা করতে হবে। সিরাজগঞ্জের বেলকুচিতে ইউএনও অফিস প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন সোহেল মোল্লা নামে এক ইজারাদার। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউএনও অফিসের কার্যালয়ে অস্থায়ী পশুর হাটের উন্মুক্ত ডাকে অংশ নিতে যান দৌলতপুর ইউনিয়নের সদস্য ও ইজারাদার সোহেল মোল্লা। হঠাৎই কয়েকজন তাকে মারধর শুরু করেন। পরে আহত অবস্থায় তাকে খাজা ইউনুস আলী মেডিকেলে ভর্তি করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে মারধর করেছেন। পুলিশ জানায়, ঘটনাস্থল গিয়ে হামলাকারী কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।